দাম দিয়াছি মায়ের অশ্রু, বনের সম্ভ্রম রে। বলতে কি কেউ পারো তোমরা, সে দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা, দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুনা যে উজান বয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারুর দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। অবশেষে এই ফিয়রটির উচ্চারণ আমাদের ছোট জাহাজটির নরওয়েজিয়ান কাপ্তানের কাছ থেকে জেনে নিলাম। উচ্চারণটি সহজ নয়। এই ফিয়রটি নরওয়ের সবচেয়ে দীর্ঘতম ফিয়র সঙ্গিয়ে ফিয়রের একটি অংশ, আর সঙ্গিয়ে ফিয়র যুক্ত হয়েছে একেবারে অতুলান্তিক মহাসাগরের সঙ্গে। সরু জলপথ, দুপাশে খাড়া পাহাড়, মাঝে মধ্যে দু একটা বাড়ি প্রায় জলের ধারেই। তার পেছনে পাহাড় উঠে গেছে। ছেলেটা জাহাজের রেলিংটা ধরে মুখ বাড়িয়ে জলের ফোঁটা অনুভব করছিল। গাংচিলগুলো উঠছিল ওর সামনে যদি কোনো রুটির টুকরো পাওয়া যায়। ছেলে বলছে আসলে ওর বয়স 30-এর ওপর হবে। শ্যামলা রং, দক্ষিণ এশীয় চেহারা, পরনে লম্বা কালো ওভারকোট, কলার প্রায় চোয়াল পর্যন্ত ওঠানো। কৌতূহল হলো। আমি ওর কাছে গিয়ে ইংরেজিতে বললাম, এরকম প্রাকৃতিক সৌন্দর্য আমি জীবনে দেখিনি। আপনি কি জানেন এই ফিয়রগুলো কিভাবে তৈরি হয়েছে? ছেলেটি আমার দিকে তাকালো না, চুপ করে রইল। খুব অপ্রস্তুত হলাম। এরকম আচম্বিতে অচেনা মানুষকে প্রশ্নটা করা মনে হয় ঠিক হলো না। আরও তো বুঝতেই পেরেছে দেশি চেহারা আছে বলে আমি আলাপ জমাতে চাইছি। তারপর সে আমার দিকে তাকালো, তীক্ষ্ণ চোখের চাহনি, কালো চুল কপালে এসে পড়েছে। হিমবাহ, সে বলে। গত শৈত্যযুগে পাহাড় কেটে উত্তর থেকে হিমবাহরা ঢুকেছিল এই অঞ্চলে। তারপর শৈত্যযুগ শেষ হলে তারা গলে যায়, রেখে যায় এই জলভর্তি ইউ আকৃতির আধার। তার ইংরেজি উচ্চারণ স্পষ্ট, তাতে স্ক্যান্ডিনেভিয়া অ্যাকসেন্ট আছে। আমার অস্বস্তি কিছুটা কাটে। সে আবার বলে, অবশ্য একেবারে এত গভীর ফিয়র্ড হয়তো কাটা সম্ভব নয়। আমার মনে হয় কয়েকবার সত্যযুগের ফসল এটি। আপনি কি ভূবিদ? জিজ্ঞেস করি। না, আমি ডাক্তার। আমার নাম বলি। সেও বলে, লার্স নিউবর। আমার বিস্মিত মুখভঙ্গি তার দৃষ্টি এড়ায় না। সে বলে, আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? বললাম, আপনি কি করে বুঝলেন? লার্স উত্তর না দিয়ে পাহাড়ের গা বেয়ে একটা ঝর্ণার দিকে চেয়ে থাকে। তারপর বলে, বাংলাদেশের সঙ্গে আমার গভীর যোগাযোগ। আন্দাজ করলাম লার্সকে হয়তো দত্তক নেওয়া হয়েছিল। আমিও চুপ করে ঝর্ণাটার দিকে চেয়ে রইলাম। ছোট উচ্চতার পাইন, বার্চ, অ্যাসপেন, প্রুস গাছের মধ্য দিয়ে পাথরে খাড়াই পথে স্ফটিক স্বচ্ছ জল ছলকে ছলকে নামছে। সূর্যের আলোয় চমকে উঠছে। সেদিকে তাকিয়ে লার্স নিজের মনেই যেন বলে, আমার তখন কয়েক মাস বয়স হবে। আমার মা বাবা আমাকে বাংলাদেশ থেকে নিয়ে আসেন। বছর 5 আগে আমি একবার সেখানে গিয়েছিলাম। লার্স আমার দিকে তাকায়। তার চোখের মনি ধূসর, তার মধ্যে কালো মণিকোঠা, সেখানে অভিযোগ। এরপরে কি প্রশ্নটা করা যায় বুঝে পাচ্ছিলাম না। আমরা দুজনেই অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর নিজের লজ্জাটা কাটিয়ে উঠে বললাম, আপনার বাংলাদেশের অভিজ্ঞতা কিরকম হলো? পৃথিবীর কোনো কিছুই সাদা কালো নয়, সব কিছুই ভালো মন্দ মিশিয়ে। তবে মন্দির ভাগটা বেশি পড়লে আমরা সেটাকে বই নিয়ে বেড়াই, সহজে ঝেড়ে ফেলতে পারি না। আমার দীর্ঘশ্বাসের শব্দ জাহাজের মোটরের শব্দে চাপা পড়ে যায়। বলি, আপনার ব্যাপারে খুব কৌতূহল হচ্ছে, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনাকে অনুরোধ করছি আপনার কাহিনীটা আমাকে বলুন। লার্স একটা খালি বেঞ্চের দিকে ইঙ্গিত করে। সেখানে আমরা দুজন বসলে পরে বলে,
আমি ভস শহরে একটা হাসপাতালে কাজ করি। আমার বাবা মা অবসর নিয়েছেন, এখন ফ্লামে মা থাকেন। বাবা কয়েক বছর আগে মারা গিয়েছেন। এই জাহাজ তো ফ্লামেই ভিড়বে। আপনি কি ওসলোতে ফিরে যাচ্ছেন? হ্যাঁ, ফ্লাম থেকে ট্রেনে মির্জাল, ওখান থেকে ওসলো ট্রেন ধরব। আপনার হাতে যদি ঘন্টাখানেক সময় থাকে তাহলে আপনাকে একটা জিনিস দেখাতে চাই আমি। এখানে না, ফ্লামে, আমাদের বাড়িতে। ও, কিন্তু আমাকে তো আজ রাতেই অসলো ফিরতে হবে। চিন্তা করবেন না, আপনাকে 5:30 ট্রেনে উঠিয়ে দেব। আপনি মিরডালে পৌঁছে অসলো ট্রেন পেয়ে যাবেন। মনটা একটু খচখচ করছিল। বিদেশ বিভুঁয়ে আছি, অসলোতে পৌঁছতে রাত হবে, কিন্তু একই সাথে মন বলছিল লার্স যা দেখাবে বলছে তা সাধারণ কিছু নয়। ফ্লামের জাহাজঘাটার পার্কিং লটে লার্সের 70 মা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। লার্স পরিচয় করিয়ে দিল, আমার মা ইঙ্গার নিউগর। ইঙ্গার হেসে আমার সাথে করমর্দন করল। আমার মুখে হাসি থাকলেও ভেতরে খুব অস্বস্তি ছিল। আমি যে দেশ থেকে এসেছি, এই ভদ্রমহিলাকে সেটার সাথে নতুন করে পরিচয় করাতে হবে না। গাড়ির পেছনের সিটে বসলাম, লার্স সামনে। ইঙ্গার গাড়ি চালাচ্ছিল। ছোট ছিমছাম এক জনবসতি ফ্লাম, পাহাড়ি পথ, 10 মিনিটের দূরত্বে ওদের বাড়ি। মা আর ছেলের মধ্যে নরওয়েজিয়ানে কথা হচ্ছিল। মনে হলো হয়তো আমাকে এরকমভাবে আমন্ত্রণ করাতে ইঙ্গার খুশি হয়নি, কিন্তু সেটা আমার ভ্রমও হতে পারে। সুন্দর কাঠের বাড়ি, দোতলার বারান্দায় রঙিন ফুলের সমারোহ, বাড়ির পেছনে স্বচ্ছ পাহাড়ি ঝর্ণা। লার্স আমাকে দোতলায় একটি ঘরে নিয়ে গেল। ঘরের দুপাশে বইয়ের তাক, একপাশে জানালা। জানালা দিয়ে সামনের খাড়াই পাহাড়টা দেখা যাচ্ছে, ওপরে তুষার জমা। তাক থেকেও একটা ফোল্ডার বার করে, তাতে কিছু হাতে লেখা কাগজ। আমার হাতে ফোল্ডারটা দিয়ে বলে, আপনি এটা একটু সময় নিয়ে পড়ুন, আমি এখনই আসছি। কাঁপা হাতের বাংলা লেখা, ফটোকপি করা। মালতীর দেহটা বারান্দায় ঝুলছিল, দুহাত মাথার উপরে একটা দড়ি দিয়ে বাঁধা। দড়িটার অপর অংশ ওপরে একটা আংটার সাথে আটকানো। ওই আংটা কি মালতীর জন্যই লাগানো হয়েছিল, নাকি মালতীর আগে যারা ছিল তারা ওখানে আগে ঝুলেছিল? দেহটি বাতাসে দুলছিল, পেন্ডুলামের দোলনে, শ্রাবণের বৃষ্টি আসার আগে শীতল সমীরণে। দুলছিল যেন এক মুক্তির আনন্দে। বলছিল, ঈশ্বর আমাকে বাঁচাতে পারল না, ভালোই হলো। জ্যৈষ্ঠের নিদাঘ নিপীড়ন আর সইতে হবে না। মেজর কায়ানি, তোমার সঙ্গে নরকে আবার দেখা হবে। আগের রাতে মালতী কায়ানির পা ধরে বলেছিল, আপনার আল্লের দুহাই লাগে, মোর সাইরা দেন, মোর 2টা পোলাপান আছে, এখন না খাইয়া মরণ হইব। মালতীর দুর্ভাগ্য, সে ইংরেজি উর্দু হিন্দি কিছুই জানত না। আমি জানতাম। যুদ্ধের আগে বিবিসি বাংলা বিভাগে চিঠি লিখতাম, 2 লাইন বাংলায়, 2 লাইন ইংরেজিতে। ওরা আমাকে একবার একটা পোস্ট কার্ডও পাঠিয়েছিল। লন্ডনের ছবি ছিল একপাশে, লেখা ছিল ইংরেজিতে, রাবেয়া খাতুন, থ্যাংক ইউ। আমি ইংরেজি জানতাম বলে কায়ানি আমার শরীরে দাগ কাটেনি, অন্তত প্রথম দিকে। মালতীর গায়ে কাটত, আমাকে দেখিয়ে কাটত। আমি শিহুরে উঠে 2 হাতে কান চেপে ধরতাম, তবু তা মালতীর আর্তনাদ রোধ করতে পারত না। তারপর কায়ানি, 6 নম্বর পাঞ্জাব রেজিমেন্টের ইংরেজি জানা মেজর আব্দুল খালেক কায়ানি। কায়ানির মুখাবয়ব আমার সমস্ত দৃশ্যপটকে অধিকার করে রাখে, তবু চোখের কোনায় দেয়ালে ঠেস দেওয়া মালতীর দেহটাকে দেখা যায়। আমি চোখ বুঁজে ফেলি। না, মালতীকে কেউ ধর্ষণ করেনি। মালতীকে রাখা হয়েছিল আমাদের আতঙ্কের মধ্যে রাখার জন্য। এজন্য মালতীকে ধীরে ধীরে মেরে ফেলা হচ্ছিল, প্রতিদিন অল্প করে, ওর স্নায়ু যতটুকু সইতে পারে। তবু তার শেষ দিনটি পর্যন্ত মালতী আশা ছাড়েনি। তার হাত পা প্রায় পঙ্গু হয়ে যাওয়া সত্ত্বেও তার বাচ্চা মেয়ে আর ছেলেটির কাছে ফিরে যাবার বাসনায়। মালতীর দেহ পুরো 24 ঘন্টা ঝুলেছিল। সেই 24 ঘন্টা আমাদের ছুটি ছিল। আমাদের ঘরের ডান পাশের ঘরের, বাঁ পাশের ঘরের দরজা খোলা ছিল। দেখো তোমরা কালো মানুষেরা, আমাদের শরীরের চামড়ার স্পর্শে বেহেশত পাবে, তবে তোমরা অনেকেই সেই স্পর্শ পাবার উপযুক্ত নও। তাদের জন্য পৃথিবীতে দোজাখ বানাবার অধিকার আমাদের দেওয়া হয়েছে। মালতীর দেহ নামিয়ে নিতে 2 জন জমাদার এসেছিল।
এরা বাঙালি ছিল, কিন্তু তাদের মুখে কোনো তাপ উত্তাপ চোখে পড়ল না। ওর দেহ যে কোথায় চলে গেল এরপর। বলেশ্বর পার হতে গিয়ে মালতীর নৌকার বহর পাকিস্তানি সৈন্যদের হাতে পড়ে। সাথে ছিল স্থানীয় রাজাকার। মালতীর সবাই মারা যায়, ওর মা, বাবা, স্বামী, কাকা, মামা সহ আরও আত্মীয়। নৌকা অন্য পারে ভিড়বার আগেই মেশিনগানের গুলিতে। মালতী ওর ছেলে মেয়েকে আগলে রেখেছিল পাটাতনের নিচে। গুলি লাগেনি, কিন্তু তাতে শেষ রক্ষাও হয়নি। মালতীকে নিয়ে আসে ওরা ক্যান্টনমেন্টে। বাচ্চা ছেলেটার আর মেয়েটার কি হলো সে জানতে পারেনি। আমিও এত মাস পরে জানি না তারা আর বাঁচতে পেরেছিল কিনা। মালতীর মরদেহ নামিয়ে নেবার পর সেই রাতে আমাকে পরপর ধর্ষণ করে 6 পাঞ্জাবের মেজর নাদির পারভেজ, তারপর ক্যাপ্টেন শওকত নেওয়াজ। ক্যাপ্টেনের উচ্ছিষ্ট কি আর মেজর খেতে পারে? এরপরে যে আসতো সে আমাদের পাশের গ্রামের এক প্রকৃত রাজাকার। তার নাম ছিল আজিমউদ্দিন। পৃথিবী নামের এক গ্রহে নরক নেমেছিল এই আজিমউদ্দিনের কল্যাণে। সেই এই ক্যাম্পে মেয়ে জোগাড় দিত। মেজর কায়ানির নাকি আমাকে খুব পছন্দ হয়েছিল, কিন্তু আজিমউদ্দিন তাকে বলে আমার ছোট ভাই মুক্তি হয়েছে। পরদিন কায়ানি আজিমউদ্দিনকে নিয়ে এলো আমাকে ভাই সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করতে। আমি বয়সে বড় হলেও আমার 1 বছরের ছোট ভাইটি ছিল আমার আইডল। রাহাতের মতো নীতিবান মানুষ আমি আর দেখিনি। ওর সাহসও ছিল সেই রকম। মে মাসে আমাদের ইউনিয়নে ডাকাতের উপদ্রব বাড়লে ও একাই রাতে আঁধারে বল্লম হাতে ওদের দিকে ছুটে যেত। ডাকাতরা শটগান থেকে ছররা গুলি ছুঁড়ত। রাহাত এসবের তোয়াক্কা করত না। ওর কপালে সেই গুলি লেগেছিল, যদিও হাড় ভেঙে ভেতরে ঢোকেনি। সেই রাহাত জুন মাসের প্রথমে যুদ্ধে যোগ দিতে চলে গেল, আর জুনের শেষে আজিমউদ্দিন আমাকে ধরে আনল। কায়ানি ইংরেজিতে আমাকে বলে রাহাত কোথায় গেছে না বললে আমার হাতের এক একটা আঙুল কেটে নেওয়া হবে। আজিমউদ্দিনের হাতের চাপাতিটা ঘরের টিমটিমে আলোর মধ্যেও চকচক করে ওঠে। আজিমউদ্দিনের চোখে উল্লাস। একটি নারীকে ধর্ষণ করে তাকে পাওয়া যায় না, তার অঙ্গ প্রত্যঙ্গকে যদি এক এক করে উধাও করা যায়, তার মরণ যন্ত্রণা উপভোগ করা যায়, তবেই না সেই নারীকে পূর্ণাঙ্গভাবে পাওয়া। কিন্তু আজিমউদ্দিন চাপাতিটা আমার আঙুলের উপর নামিয়ে আনার আগেই দরজায় কাকে যেন দেখা যায়। অন্ধকারে এক অশরীরী ছায়া ফুটে ওঠে। সে ছুটে এসে আজিমউদ্দিনকে হাতে ধরা কি দিয়ে যেন আঘাত করে। আজিমউদ্দিন আর্ত চিৎকারে পড়ে যায়। এরপরে সে চেয়ারে বসে থাকা মেজর কায়ানির বুকে একইভাবে আঘাত করে। ততক্ষণে বুঝতে পারি অশরীরের হাতে একটা বেয়নেট লাগানো রাইফেল। কায়ানির বুক থেকে রক্ত ছলকে ওঠে। অশরীরী এবার আমার দিকে এগিয়ে এসে বলে, আপা তাড়াতাড়ি উঠে এসো, আমাদের পালাতে হবে। রাহাতের হাত ধরে বেরিয়ে আসে। আমার পা চলছিল না। ও আমাকে ধরে দোতলা থেকে নামিয়ে আনে। নিচে নেমেই আমরা বাড়ির পেছনের জঙ্গলের মতো জায়গাটায় ঢুকে যাই। আশ্চর্য, এর মধ্যে ক্যাম্পের একটি সেনা বা রাজাকারদের টিকি দেখলাম না। এরপর কি হলো আমার ঠিক খেয়াল নেই। আবছা অন্ধকারে আহাত আমার হাত ধরে দৌড়াচ্ছিল আর বলছিল, আপা আর একটু একটু দূরেই নৌকা ঘাটে বাঁধা আছে। রাহাত সে রাতে আসলে আমাকে বাঁচাতে পারেনি। আমার দোজখের দরজায় সে অশরীরী হয়ে দেখা দেয়নি। তার পক্ষে সেটা সম্ভব ছিল না। সে রাতে আমার বাঁ হাতের কনিষ্ঠা কাটা পড়েছিল। তবে রাহাত আমাকে উদ্ধার না করতে পারলেও কায়ানি আর আজিমউদ্দিন তাদের কর্মফলের জন্য শাস্তি পেয়েছিল। 6ই ডিসেম্বর মুক্তি ও মিত্র বাহিনীর একটা সম্মিলিত দল আমাদেরকে ক্যাম্প থেকে উদ্ধার করে। ততদিনে আমার বাঁ হাতের অনামিকা কাটা পড়েছিল। মুক্তিবাহিনীর নেতা নিজ হাতে আজিমউদ্দিনকে নদীর ধারে নিয়ে গিয়ে হত্যা করে। কায়ানি, নাদির পারভেজ আর শওকত নেওয়াজকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। যুদ্ধাপরাধী হিসেবে এই 3 জনের নাম 1000 অফিসার আর সাধারণ সেনার তালিকায় ওঠে। বিশেষ অপরাধের জন্য একটি যুদ্ধ ট্রাইব্যুনাল বসে, তাতে আমি সাক্ষ্য দিই। আদালতে উপচে পড়েছিল মানুষ ওই অমানুষগুলোকে দেখতে। অন্য অনেকের সাথে এদের ফাঁসির আদেশ দেওয়া হয়, পরে সেগুলোকে লঘু করে যাবজ্জীবন করা হয়। এই 3 জনই এখন যশোহরে কারাগারে আছে। 1 বছর হয়ে গেল। মালতীর দেহটা এখনো পেন্ডুলামের দুলক হয়ে বারে বারে স্বপ্নে ফিরে আসে। তারপর এর মধ্যে একদিন ঘরে ফিরে দেখি এক সুন্দর ছোট্ট শিশু খাটে শুয়ে আছে। অনেকেই বলল আমি নাকি ওর মা। পড়া শেষ করে আমি জানলার বাইরে তাকাই। পাহাড়ের স্বচ্ছ ঝর্ণা আমার চোখে তার রং পরিবর্তন করতে থাকে। ধীরে ধীরে সেটি পঙ্কিল কর্দমাক্ত রূপ নেয়। এর মধ্যে লার্স ফিরে আসে, কিন্তু আমার মাথা হেঁট হয়ে থাকে।
মেঝের দিকে তাকিয়ে অস্ফুট গলায় বলি, রাবেয়া খাতুন আপনার বায়োলজিক্যাল মাদার? হ্যাঁ, উনি আমার গর্ভধারিণী মা। কিন্তু আমি লার্সের দিকে তাকাতে পারি না। এর মানে কি? পাকিস্তানি কোনো যুদ্ধাপরাধী তো সাজা পায়নি, তারা সবাই পাকিস্তানে ফিরে গেছে। না, সাজা পায়নি। রাহাতের আবির্ভাবের মতোই এটিও একটি উইশফুল থিঙ্কিং। উনি নিজের মনে ন্যায্যতার একটি জগৎ গড়তে চেয়েছিলেন। রাহাতেরও আর মুক্তিযুদ্ধে যাওয়া হয়নি। জুনের শেষে রাবেয়া খাতুনের গ্রামে সেনা হামলা হয়, তাতে রাবেয়ার মা, বাবা আর রাহাত নিহত হয়। আর তখনই রাবেয়া খাতুনকে সেনারা ক্যাম্পে তুলে নিয়ে আসে। উনি নিজ চোখে মা, বাবা আর ভাইয়ের হত্যা দৃশ্য দেখেন। হয়তো এখান থেকেই তার মানসিক অসংলগ্নতার শুরু। আর আমার মা ও বাবা তখন 1972 সনে ঢাকায় আমাকে দত্তক নেন। তখন উনি বেঁচে ছিলেন, কিন্তু তার নিজের জগতে ছিলেন। পুনর্বাসন সংস্থায় কাগজগুলো এই সময়ে আমার মা বাবাকে দেয়। বছর 5 আগে ওনার খোঁজে যখন ঢাকা যাই, তখন তিনি আর বেঁচে ছিলেন না। উনি 75 কি 76 সনে আত্মহত্যা করেন। উনি আত্মহত্যা করেছেন? আমার কথাটা ছিল স্বগতোক্তি। শেখ মুজিবকে সপরিবারে 1975 সনে মেরে ফেলা হয়, আপনি জানেন। এরপরে ওনাদের পুনর্বাসন কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। আমার মার মানসিক চিকিৎসার প্রয়োজন ছিল, কিন্তু বাংলাদেশ সেই ব্যাপারে আর এগিয়ে আসেনি। রাবেয়া খাতুন এক স্বপ্নের ঘরে ছিলেন। সেই ঘরে তার মা, বাবা, ভাই বেঁচে ছিল। ভাই মুক্তি হয়ে তাকে উদ্ধার করেছিল, অথবা তার অত্যাচারীরা উপযুক্ত সাজা পেয়েছিল, ওয়ার ট্রাইব্যুনাল হয়েছিল। হয়তো তার সন্তানের একজন স্নেহময় বাবা ছিল, সেটাও তার কল্পনা ছিল। আর যখন তার সংবিত ফিরল, যখন বুঝলেন পৃথিবী তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তখন আর পৃথিবীতে থাকতে চাইলেন না। আর দেশটি 1975 সালের পরে রাবেয়া খাতুনদের মুছে ফেলতে চাইল। আমার চোখ দিয়ে নিজের অজান্তে জল গড়াতে থাকে। লার্স বলে, আমি ডিএনএ টেস্ট করিয়ে পাকিস্তানে যেতে চেয়েছিলাম, খুঁজতে চেয়েছিলাম সেই সব নরপিশাচদের। আমি এবার ঝাপসা দৃষ্টিতে ওর দিকে তাকাই। লার্স বলে, আমি তাকে খুঁজে পেলে হত্যা করতাম। বাইরের সূর্যটা অদৃশ্য হয়ে যায়। এই জায়গার আবহাওয়াই এমন। মেঘ জমেছে, এখন বৃষ্টি হতে পারে। কিন্তু তা করে শেষ পর্যন্ত লাভ হতো না। আমাকে বেঁচে থাকতে হবে, রাবেয়া খাতুনের কথা পৃথিবীকে জানাতে হবে। তাই ওই প্ল্যান বাদ দিই। আর তাছাড়া আর একটা সম্ভাবনা ছিল, সেটা হলো আজিমুদ্দিন। কিন্তু যুদ্ধের পরে আজিমুদ্দিনের আর খোঁজ পাওয়া যায় না। আসলে বাংলাদেশ এই নৃশংসতার যথাযোগ্য বিচার করেনি। এটা লজ্জারই বিষয়। লার্সের শেষ কথাটি ছিল, ইটস আ শেম। ফ্লামের সেই গোছানো বাড়ির দোতলায় বসে আমি সেই শেম অনুভব করেছিলাম। আজিমুদ্দিনের মতন আমাদের গ্রামেও অনেক রাজাকার ছিল। তারাও অনেকে যুদ্ধের পরে গা ঢাকা দিয়েছিল। যুদ্ধের সময় আমি ছোট ছিলাম, কিন্তু বড় হয়ে আমি তাদের অপকর্মের খোঁজ করিনি। রাবেয়া খাতুনের মতো মানুষদের খোঁজ করিনি। বীরাঙ্গনা কথাটির অর্থ অনুধাবন করতে পারিনি। আর আজ এক যুদ্ধ যুবকের সামনে বসে আমার সত্তার আঁধারে লুকিয়ে থাকা অন্ধকারকে খুঁজতে চাইছি। হয়তো দুটো চোখের জলের ফোঁটায় আমার নৈতিক দুর্বলতাকে এখন ঢাকতে চাইছি। ইঙ্গার চা নিয়ে ঘরে ঢোকে। তার দিকে তাকালে সে হেসে বলে, চা। ইঙ্গার আর কিছু বলে না। আর তার এই না বলার মধ্যে অনেক কথা জমে থাকে। তোমাদের দেশ আমাকে একটা সন্তান উপহার দিয়েছে। এই পৃথিবীতে তার জন্ম হবার কথা ছিল না, কিন্তু হয়েছে। তোমরা তাকে ঠাঁই দাওনি, আমি দিয়েছি। ভালোবেসেই দিয়েছি, ভালো কাজ করেছি বলে নয়। লার্স এখন আমার নিজের রক্তের সন্তান। তোমরা কখনো তার খোঁজ করনি। তোমাদের দেশকে আমি এখন মোটামুটি চিনে নিয়েছি। তুমি তো সেখানকারই নাগরিক, নিশ্চয়ই তোমার দায়িত্ববোধ তাদের মতনই। এঙ্গারের চা কথাটির মধ্যে এত কথা কি লুকিয়েছিল? লার্স বলে, আমার মা এই পাতাগুলো আমার জন্য যত্ন করে রেখে দিয়েছিল। এর মধ্যে দুঃসহ কথা আছে সেটা জেনেও। যখন আমার সব বোঝার বয়স হয়েছে, তখনই দেখিয়েছিলেন এটার নরওয়েজিয়ান অনুবাদটা। আমার যাবার সময় হয়েছিল। আমি উঠতে চাইছি দেখে ইঙ্গার হয়তো কথাটা বলতে বাধ্য হলো। আমি চাই আপনি আমার লেখাগুলোর ছবি তুলে নিয়ে যান, নিজের কাছে রাখুন, আপনার বন্ধুদের দেখান, আপনার দেশবাসীকে দেখান।
তাদেরকে স্মরণ করিয়ে দিন তাদের স্বাধীনতা কি মূল্যে কিনতে হয়েছে। আমার মাথা আবার হেঁট হয়ে যায়। ফটো তোলার কথা আমি ভাবিনি। আজ আমি এই কাহিনী লেখার সময় ইঙ্গার নিউগোরকে মনে মনে ধন্যবাদ জানাই। উনি ছবি তোলার কথা না বললে রাবেয়া খাতুনের জবানবন্দি এখানে লিখে যেতে পারতাম না। লার্সকি এজন্যই আমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। ভাবলাম লার্স আর ইঙ্গার জীবনের এটি একটি ব্রত, স্মৃতিভ্রষ্ট বাঙালিকে তার বেদনার্ত উপেক্ষিত অতীতকে মনে করিয়ে দেওয়া। আমার মতো আর কাউকে কি লার্স নিউগোর নরওয়ে ফিয়রের জাহাজে পেয়েছিল? বিকেলের মির্ডালের ট্রেনে লার্স আমাকে উঠিয়ে দেয়। এই শ্যামলারঙা ছেলেটি এখন পুরোই স্ক্যান্ডিনেভিয়ান, চালচলনে, মানসিকতায়, আত্মবিশ্বাসে ভরপুর। ট্রেনে উঠতে উঠতেই ঠান্ডা বৃষ্টি আসে। আমার মনের বিষণ্ণতা মুখে ভর করে। লার্স হয়তো আমার মনকে বুঝতে পেরেছিল। সে চেঁচিয়ে বলে, উই উইল মিট অ্যাগেন সাম সানি ডে। লার্সের সঙ্গে আমার আর কোনো সানি ডেতে দেখা হয়নি। রাবেয়া খাতুনের জবানবন্দিটি আমার লেখা একটা ভূমিকা সহ এক প্রকাশকের কাছে দিয়েছিলাম ছাপাতে। তিনি প্রথমে রাজি হলেও পরে অপারগতা প্রকাশ করলেন। ম্রিয়মান দুঃখের হাসি হেসে বলেছিলেন, নতুন নাজিমুদ্দিনরা এসেছে, তাদের সঙ্গে তো মানিয়ে চলতে হবে। এখন রাত গভীর হলে আমার কম্পিউটারের রঙিন স্ক্রিনে কার্সারটি দুলতে থাকে পেন্ডুলামের মতো। মালতীর দেহ কি এভাবেই দুলছিল? আমার নীরবতা আর অসহায়তাও তেমন করে দোলে। রাবেয়া খাতুনের পাণ্ডুলিপিটি আটকা পড়ে আছে আমার কম্পিউটারের কোথাও একটা ভুলে যাওয়া ফোল্ডারে, কিন্তু সেখানে কোনো আজিমুদ্দিন আটকা পড়ে নেই। রোদন ও আগুনের অক্ষর কিশোর ও তরুণদের উপযোগী একটি গল্পগ্রন্থ। এতে স্থান পেয়েছে ৪৫ জন লেখকের গল্প, যাদের মধ্যে রয়েছেন শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, গবেষক এবং নানা পেশায় যুক্ত সৃষ্টিশীল মানুষ। পেশাগত জীবনের বাইরে তারা লেখার জগতে একান্ত নিষ্ঠা ও আবেগে সক্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের অনেকেই পরিচিত মুখ। এদের মধ্যে বহুজন পেয়েছেন রাষ্ট্রীয় ও সাহিত্যিক স্বীকৃতি। এই গ্রন্থ ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময়কার এক নীরব আর্তনাদের দলিল, যা বছরের পর বছর উপেক্ষিত থেকেছে। এখানে উঠে এসেছে বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের ক্ষতবিক্ষত ইতিহাস, তাঁদের অদম্য জীবনযুদ্ধ। গল্পগুলো এমনভাবে রচিত যে প্রতিটি কিশোর ও তরুণ পাঠক এই অপরাজিত নারীদের মর্মবেদনা ও আমৃত্যু সংগ্রামের সাহস তাদের হৃদয়ে উপলব্ধি করতে সক্ষম হবে। এই ইতিহাস নির্ভর গল্পগুলো কেবল অতীত স্মরণ নয়, বরং আগামী প্রজন্মের কাছে দায়িত্বের আহ্বান। প্রকৃত ইতিহাসকে ধারণ ও লালন করে তারা দেশ গড়ার কাজে প্রত্যয়ী হবে, সেটাই আমাদের প্রত্যাশা।